আপনি যদি আরো 10 বছরও থাকেন আপনার সংস্কার শেষ হবে না। কাজল ভাই, আপনাকে একটা বছর আমি বেঁধে দিলাম, এর মধ্যে সংস্কার করবেন, তা সম্ভব না। আপনাদের আখির গুছাচ্ছেন নাকি সংস্কার করতেছেন? ভোটে যদি আমি জিতি ওইটা নিরপেক্ষ হয়েছে, যদি হারি তাহলে এখানে নিরপেক্ষ হয় বিভিন্ন নাম। সুপ্রিয় দর্শক, খবর সংযোগে রাজনৈতিক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমি কাজল হায়দার, আমি কাউসার খোকন, আপনাদেরকে দুজনে স্বাগত জানাচ্ছি। গরম আবহাওয়ার সাথে বাংলাদেশের রাজনীতিও গরম, দেশ এবং দেশের বাইরে দুই জায়গায় উত্তপ্ত। বিগত আওয়ামী সরকারের আমলে যে দুর্নীতির চিত্রগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসতেছে, তার মধ্যে একটা পরিবার কেন্দ্রিক দুর্নীতি ধরা পড়েছে। সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানার মেয়ে টিউলিপ। আপনি জানেন, আপনার টিউলিপ হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টি এবং কোঅপারেটিভ পার্টির রাজনীতিবিদ। তিনি 2015 সালে সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড ল্যান্ড কিনবার্ন আসন থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী, এবং এক ব্যবসায়ীর সাথে আপনার আওয়ামী লীগের যোগসূত্র ছিল। এবং এর আগে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যেটা রূপপুরে 400 কোটি পাউন্ড আত্মসাৎ করেন এমন অভিযোগে শেখ রেহানার মেয়ের বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন যেটা নিয়ে সামনে এসেছে সেটা হচ্ছে আপনার টিউলিপের তিনি একসময় যখন তার বিরুদ্ধে বাংলাদেশি বিভিন্ন ইস্যু নিয়ে ওইখানে তদন্ত চলছিল, তখন তিনি বলেছিলেন তিনি বাংলাদেশি নাগরিক না, তিনি হচ্ছেন লন্ডনের নাগরিক, ইউকের নাগরিক। এর পরিপ্রেক্ষিতে আপনি কোন দেশের নাগরিক? আপনার তো আবার দ্বৈত পাসপোর্ট না। আমি বাংলাদেশি শিওর তো? আচ্ছা, ঠিক আছে, আমারও শতভাগ বাংলাদেশের পাসপোর্ট ধারী আমি। যাক, সেটা কথা না, কথা হচ্ছে টিউলিপকে নিয়ে কথা বলছিলাম। দর্শক, টিউলিপ যেটা বলছিল সেখানে বলেছিল সে বাংলাদেশি না, কিন্তু এখানে প্রমাণ পাওয়া গেছে তিনি বাংলাদেশে করও দিতেন। এখন বাংলাদেশের যদি নাগরিক না হন তাহলে অযথা কর দিবেন কেন? তা এই নিয়ে আপনার কাছে কি আছে? এবং তার নাগরিকত্বের প্রমাণ পেলে দুদক ব্যবস্থা নামে একটা কথা শুনতেছি, তার বিরুদ্ধে মামলা চলতেছে। উনি মাঝখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিলেন, প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে গিয়েছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছে। আপনি কি তাকে সময় দেননি? সময় দেননি। আচ্ছা, এখন এই আপডেট বলেন। ধন্যবাদ কাজল ভাই। যেটা হচ্ছে আমরা যেটা জানি যে শেখ হাসিনার সরকার পতনের পরে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, মামলা আসে, দুর্নীতির মামলাগুলো চলতে থাকে, দুদক এটা তদন্ত করে। প্লট দুর্নীতি। তখন তো উনি কথা আসে যে উনি বাংলাদেশি নাগরিক না। উনি সেটা লন্ডনে বলেছেন। ওনাকে যখন আপনি নিশ্চয়ই ফুটেজটা চোখে পড়েছে যে উনি গাড়ি থেকে নামার সময় স্থানীয় সাংবাদিকরা যখন তাকে বাংলাদেশি হিসেবে প্রশ্ন করেন, তখন বলে উনি ইংরেজিতে বলেন যে তিনি বাংলাদেশি না, তিনি সম্পূর্ণ যুক্তরাজ্যের নাগরিক। কিন্তু যুক্তরাজ্যের দৈনিক টাইমস গত বৃহস্পতিবার তার এনআইডি এবং পাসপোর্টের সত্যতা নিশ্চিত করছে যে উনি যে বাংলাদেশি। তো আমরা শুনেছি যে ওনার টিউলিপের নামে ঢাকা গুলশানে একটা ফ্ল্যাট আছে। হ্যাঁ, তিনি আমরা আয়করের নথিতে দেখেছি উনি ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেন নাই, কিন্তু উনি কর দিতেন। তো আমরা যেখানে আমরা করের সেই নথিতে দেখেছি যে উনি সেখানে কি আপনার ব্যবসায় হিসেবে উল্লেখ করেছেন। আয়করটা কি হিসেবে দিতেন? ব্যবসায় কি ব্যবসা সেটা উল্লেখ করেন নাই। তো একটা জায়গায় উনি একটা দেখা গেছে যে উনি মাছের ব্যবসাটাকে উল্লেখ করেছেন, যে উনি মাছের বিজনেস করতেন। এটা তো ভালো কথা, মাছের বিজনেস করা খারাপ কিছু না। তা আমার যেটা মনে হয় কাউসার ভাই, সেটা হচ্ছে আপনার এই যুগে মানে মিডিয়া তো এখন ওপেন, তারপর আপনার কাছে মোবাইল আছে, দেখি মোবাইলে একটা আপনি যদি কমান্ড দেন, মোবাইল সেই অনুযায়ী সব তথ্য আপনার সামনে হাজির করবে। এই যুগে তো আপনি কোনো কিছু হাইড করতে পারবেন না। কতক্ষণ হাইড করবেন? এটা কোনো না কোনোভাবে হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু যারা রাজনীতিবিদ বা রাজনীতিবিদের আত্মীয় স্বজন যারা ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে যত তদন্ত হবে অনেক নতুন নতুন ধরনের তথ্য জনগণের সামনে আসবে। দুদক যেহেতু করছে, তারপর আপনার মনে আছে আপনার লন্ডন থেকে একটা ইনভেস্টিগেশন দল এসেছে, দুদকের সাথে বসেছিল গত বছর এই মামলায়। এবং আপনার কিছুদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গিয়েছিলেন, সেখানে এইসব বিষয়ে
আপনার টিউলিপ সিদ্দিকী কথা বলতে চেয়েছিলেন প্রথম, কিন্তু শিডিউলের কারণে বা কোনো কারণে উনি দেখা করতে পারেননি। তিনি নিজেকে বারবার মানে টিউলিপ বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করে তিনি বলছেন তার খালার জন্য তার আজকে এই অবস্থা। আমার কথা হচ্ছে যখন সুযোগ সুবিধা নেওয়ার বেলা খালা তখন ভালো ছিল, যখন এখন আপনি দুর্নীতিতে ফাঁসছেন তখন খালা হয়ে গেছে, খালার কারণে হয়ে গেছে। আপনার এখন ঘটনা হচ্ছে ওনার তো ওই যে পূর্বাঞ্চলে জমি টমি অনেক কিছু পাওয়া গেছে। আপনার ফ্ল্যাট কয়টা ঢাকা শহরে? একটাও নেই। দেখেন সাংবাদিকদের কিন্তু অনেক ধরনের 5 আগস্টের পরে অনেক ধরনের অনেক কিছু বের হয়েছে, তাহলে বলে থাকলে আপনি আগেই বলে দেন, তাহলে শাস্তি কম হবে। আচ্ছা, টিউলিপ সিদ্দিকী তাহলে আপনার তদন্ত চলছে, এবং যেটা আমি বলছিলাম যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এখানেও 400 কোটি টাকার একটা দুর্নীতির একটা গন্ধ পাওয়া যায়। অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, অনেক মামলা হয়েছে। আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা আজকে নিউ ইয়র্কে যাচ্ছেন, তো ওইখানে প্রধান উপদেষ্টা আগমনকে ঘিরে পুরা নিউ ইয়র্কের সরগম। তো এই বিষয়ে আপনি কি জানেন? 80তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য আজকে রাতে প্রধান উপদেষ্টা আপনার নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন, এবং 23 থেকে 27 তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যারা প্রতিনিধিত্ব করেন তারা বক্তব্য রাখবেন, এবং প্রধান উপদেষ্টা আপনার 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। আর 2 তারিখে মানে 2রা অক্টোবর তিনি দেশে ফেরার কথা রয়েছে। এটা তার অফিসিয়ালি যে রুটিন থাকে, এই রুটিন প্রেস সচিব ফয়েজ আহমেদ, সিনিয়র সহকারী প্রেস সচিব, উনি এটা নিশ্চিত করেছেন। তো ঘটনা হচ্ছে স্বাভাবিকভাবেই নিউ ইয়র্ক সরগরম, কিন্তু ভয়ের কথা হচ্ছে একটা, আপনার নিশ্চয়ই মনে আছে উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমান এবং এর আগে আসিফ ভুইয়া আমাদের LGRD যিনি উপদেষ্টা যুব ক্রীড়া, ওনারা যখন বিদেশে যান ওনারা কিন্তু ওখানকার স্থানীয় বাঙালি বললেও স্থানীয় আওয়ামী লীগদের কিন্তু একটা আক্রোশে পড়েন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কালো গাড়ি করে আমাদের তথ্য উপদেষ্টা আপনার নিউ ইয়র্কে একটা রাস্তা ক্রস করছিলেন, গাড়িটা ক্রস হয়, তখন সেখানে টমেটো, ডিম এবং অনেক তাকে হ্যারাসমেন্ট করে, তিনি গাড়ি থেকে নামেন, তিনি আহত হননি। এ বিষয়ে পরবর্তীতে অবশ্যই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাওয়া উপলক্ষে আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি, উনি বলেছিলেন 22 তারিখে জিএফ কেনেডি বিমানবন্দর এবং আপনার 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে মানে পরিষদের সামনে তারা বিক্ষোভ করবে, এটা তারা জানিয়ে দিয়েছে। বিক্ষোভ করবে কারণ 22 তারিখে প্রধান উপদেষ্টা যাবেন, ওখানে পৌঁছাবেন, বিমানবন্দরে বিক্ষোভ হবে এবং 26 তারিখে ভাষণ দিবেন, জাতিসংঘের বাইরে বিক্ষোভ হবে। তবে এবার যেটা উল্লেখযোগ্য হচ্ছে যে আওয়ামী লীগের মানে বহির্বিশ্বের যে আওয়ামী লীগের সমর্থক আছে, ওদের তো কমিটি আছে, তাদের এই কর্মসূচিকে প্রতিহত করা বা মোকাবিলা করার জন্য বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা পাল্টা কর্মসূচি দিয়েছে, তারা সংগঠিত হচ্ছে। এবং আপনি ভালো করে জানেন এইবারই আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, 4টি রাজনীতি, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপি থেকে 2 জন, একজন জামাত, একজন এনসিপি, 4 জন, এছাড়া তারও কিছু উপদেষ্টা যাবেনি। তো এইগুলো উপলক্ষে তারা নিউ ইয়র্কের যে আপনার জামাত, বিএনপি এবং এনসিপি যাদের সমর্থক তারা বলছে যে আমাদের নেতারাও তো আসছেন প্রধান উপদেষ্টার সাথে, এই সময় যেন ওনার নির্বিঘ্নে চলাফেরা থেকে উনি রাষ্ট্র কার্যক্রম করতে পারে। ওনারা কোনো দলের নাম নেননি, যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও সেটা মোকাবেলা করবে। আর আপনি ভালো করে জানেন যে যুক্তরাষ্ট্রে জামাতে ইসলামের কোনো শাখা নেই, কিন্তু তাদের যে ঐক্যবোধ আছে তাদের দলীয় নেতাকর্মীরা তারা এইভাবে জানাচ্ছে এবং তারা সাধারণ প্রবাসীদের ব্যানারেই তাকে স্বাগত জানাবে, মানে যারা জামাতে যাবেন, বিএনপি যাবেন, প্রধান উপদেষ্টা যাবেন, তাদেরকে স্বাগত জানাবে। এছাড়া আপনার জাতিসংঘ প্রধান উপদেষ্টা প্রতিনিধি আগমন এবং ভাষণের দিন নিউ ইয়র্কের পক্ষে বিপক্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে বলে আশঙ্কা করছেন অনেকে। এখন ধরেন একটা দল প্রচেষ্টা করছে যে আরেকটা দল তাকে যদি প্রতিহত করতে যায়, নিশ্চয়ই কিছু বাংলাদেশের মতো এত কেওয়াজ হবে না, ওখানকার আইন শৃঙ্খলা অনেক স্ট্রিক্ট, আর যেহেতু পুরো বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আসছে তাই সরগরম ওই অর্থেই বলা যায় যে একে তো খুশিরও খবর বাংলাদেশ থেকে ডেলিগেটরা যাচ্ছেন এবং আরেকটা অর্থে যে
একটি দল নিষিদ্ধ হওয়ার পথে বা তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, সে দেশে যারা কর্মী রয়েছেন তারা এটাকে বিক্ষোভ করে রাস্তায় নামতে পারেন। কাউসার ভাই, আপনি জানেন যে ফেব্রুয়ারি মাস 2026-এর ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী অনেকে বলেছে যে প্রথম সপ্তাহে রমজানের আগে নির্বাচন হবে। ইসি নির্বাচন কমিশন সেভাবে রোড ম্যাপও দিয়ে দিয়েছে। কিছুদিন পরে দেখা যাবে যে আপনার ভোটার লিস্ট হালনাগাদও হচ্ছে, সব কিছু হচ্ছে। আপনি ভোট লাস্ট কবে দিয়েছিলেন মনে আছে? এখন মনে নেই। তারপরে অপসংস্কৃতি এবং এবারে প্রথম 17 বছরের ভোটাররা ভোট দিতে বলতে পারি যে আওয়ামী লীগ সরকার আসার পরে আমার ভোট দিতে হয়নি। আচ্ছা, কাকে ভোট দিচ্ছেন এটা জিজ্ঞেস করবো না, যার ভোট তার। আর এবারে প্রধান উপদেষ্টা যেটা বলছেন, উৎসবমুখর পরিবেশে হবে, তরুণ ভোটাররা প্রচুর আসবে, বাংলাদেশের মানুষ ভোট দিতে ভুলে গেছিল। আপনার এটা যে উচ্ছ্বাস কোন পর্যায়ে যাবে, আমরা কিন্তু ডাকসু নির্বাচন এবং পরবর্তীতে ডাকসু নির্বাচনও দেখেছি যে বিপুল পরিমাণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থী বলতে আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, উচ্চমুখর পরিবেশে হয়েছে। একসময় নির্বাচনের ফল বর্জন করলেও পরে কিন্তু ছাত্রদের সেটা মেনে নিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় পজিটিভ। আমরা হয় কি, কাসার ভাই আর আমি দাঁড়ালাম রাজনীতিতে, আমি হেরে গেলাম, আমি বললাম এটা ফেয়ার হয়নি, মানে ভোটে যদি আমি জিতি ওইটা নিরপেক্ষ হয়েছে, যদি হারি তাহলে এখানে নিরপেক্ষ হয়। বিভিন্ন নাম, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, ডিজিটাল কারচুপি হয়েছে, বিভিন্ন ধরনের নাম আমরা দেই। তো ভোট বর্জনের ঘোষণা কিন্তু এদিক থেকে ডাকসু এবং জাকসু দুইটাই আমি বলবো ছাত্র দলকে সাধুবাদ জানাই, তারা হেরেও ফলাফলটা মেনে নিয়েছে তো পরে বর্জন করেছে, কিন্তু শান্তিপূর্ণ উপায় হচ্ছে, কোনো এটা একটা ভালো আন্দোলন সংগ্রামে যায়নি। এখন হচ্ছে আমার কাছে আপনার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, নির্বাচন সুষ্ঠুভাবে হলে একটা রাজনৈতিক দল, যদিও বা কি 7টি দল চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, নালে নির্বাচনে তারা যাবে কি যাবে না শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু নির্বাচন হলে আপনার জনগণের ভোটের দ্বারা নির্বাচিত দলই তো সরকারে আসবে, তখন আপনার রাজনীতি হিসাব কিন্তু অনেক পাল্টে যাবে। গত 1 বছর যে ধরনের কূটনীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাশাপাশি ভারতের সাথে যেভাবে আমরা ডিল করছি, একটি দল নিষিদ্ধ, দল বলবো না, একটা দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত আছে, জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি উঠেছে, সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন নির্বাচন পরবর্তী কি কি চ্যালেঞ্জ থাকবে নতুন সরকারের হাতে? ধন্যবাদ কাজল ভাই। দর্শক, আপনারাও জানেন যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, তেমনটাই ঘোষণা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেইভাবেই নির্বাচন কমিশন এবং প্রস্তুতি নিচ্ছেন, রাজনৈতিক দলগুলো সেভাবে তাদের দল গোছাচ্ছেন, কার্যক্রম করতেছেন, জনসংযোগ করতেছেন। কিছু রাজনীতি দল আছে যেগুলা তারা বিভিন্ন দাবি নিয়ে, পিআর সহ বিভিন্ন দাবি নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আন্দোলনে নেমেছেন। তারপরেও সরকার এখনো বলতেছে নির্বাচন হবে, যে কোনো ষড়যন্ত্র উপেক্ষা করেই নির্বাচন হবে। এখন সাধারণ মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে যে নির্বাচন আদৌ কি হবে বা সে কতটুকু হবে, সেই নির্বাচন কি বানচাল হবে না নির্বাচন পেছানো হবে, নানানভাবে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে। বিএনপি সহ যে বিভিন্ন দলের মধ্যে সংখ্যাও সৃষ্টি হয়েছে বা উৎকণ্ঠাও দেখা দিয়েছে। তো সংশয় তো এই সংশয় আপনার বিভিন্ন ব্যক্তি মহলও দেখা দিয়েছে, আপনার রাজনীতিবিদদের মধ্যেও দেখা দিয়েছে যে নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে হবে, কি আদৌ হবে কিনা। আবার কারণ হচ্ছে আমাদের যেই নির্বাচন, যে আমরা এই সরকার পরিবর্তনের পরে শিক্ষার্থীরা তাদের মনোনীত উপদেষ্টা হিসেবে নির্বাচিত করেছেন ডক্টর ইউনূসকে। তখন তারা যদি সংস্কারের নামে এই টাইম পাস না করে অল্প সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা করত বা নির্বাচনের তারিখ ঘোষণা করত, তাহলে মনে হয় এতটা সংশয় বাড়তো না। কিন্তু তাদের তো যুক্তি হচ্ছে যে জনগণ, ছাত্র জনতা যে আন্দোলন করেছে শুধুমাত্র নির্বাচনের জন্য না, সংস্কার পুরো 52 বছরে বাংলাদেশে প্রতিটা একটা রাষ্ট্র চলতে হলে কিছু তো বডি ফাংশন করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন,
এভাবে 4-5টা যে এগুলো তো তাদের দাবি হচ্ছে এগুলো পুরোপুরি আত্মীয়করণ, দলীয়করণ, দুর্নীতিতে শেষ হয়ে গেছে, এই জায়গাটা সংস্কার করে। বলি আপনি কতটুকু সংস্কার করতে পারছেন বলেন কাজল ভাই? এখন ঘটনা হচ্ছে আপনি কয়েকটা মূর্তি ভাঙছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছেন, হ্যাঁ, শেখ যেখানে আছে সেখানে অন্য নাম দিয়েছেন, গুড, আমি এটা আপনাদের পক্ষে আছি, আমি আপনাদের এটা সমর্থন করি। এছাড়া আপনারা কি সংস্কার করেছেন আমাকে একটু বলবেন কি? এখন সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখন যদি আপনি আমাকে বলেন যে কাজল ভাই আপনাকে একটা বছর আমি বেঁধে দিলাম এর মধ্যে সংস্কার করবেন, তা সম্ভব না। আপনি যদি আরো 10 বছরও থাকেন আপনার সংস্কার শেষ হবে না, চলমান প্রক্রিয়া। এখন এই যে আপনার, আমি কাউকে ছোট করতেছি না বা কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছেন, সরকার পতন করেছেন, স্বৈরাচারীকে বিতাড়িত করেছেন, ওয়েলকাম, আপনাদের সঙ্গে আমি আছি, আপনাদের সাথে আমি তখনও ছিলাম জুলাই আন্দোলনে, এখনো আছি। কিন্তু কথা হচ্ছে আপনারা চেয়েছেন দেশের সংস্কার, ভালো দেশ, সুন্দর দেশ গড়তে, আপনাদের কেন রাজনীতিতে আসতে হবে? কেন আপনাকে সরকার প্রধান হইতে হবে? আপনার নেপালে দেখেন ওই শিক্ষার্থীরা আন্দোলন করে তারা নির্বাচনে যেতে চায় না, তারা একজন মনোনীত করে তারা বলছে যে আপনারা দেশ গড়েন, নির্বাচন দেন, ওনারা নির্বাচন প্রথম দিনই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। আপনারা কেন সংস্কারের নামে নিজেদের দল গোছাচ্ছেন? আর সংস্কারের নামে কেন নিজেদের পেট ভরতেছেন? আপনাদের নামে তো অনেক অভিযোগ আছে, আপনারা অর্থ ইয়া করতেছেন, আপনারা টেন্ডারবাজি করতেছেন, আপনাদের আত্মীয় স্বজনের নামে আপনারা ঠিকাদারি নিচ্ছেন, আপনারা বাবা আপনাদের আত্মীয় স্বজন অফিস খুলে বসেছেন টাকা নেওয়ার জন্য। তাহলে আপনারা কোন সংস্কার করতেছেন? এটা আপনাদের আখির গুছাচ্ছেন নাকি সংস্কার করতেছেন? আচ্ছা, ঘটনা হচ্ছে আপনার তাদের যুক্তি, যদি আপনি কাউকে নাম বলছেন না, কিন্তু আমরা এনসিপিকে ধরে নিই, তারা প্রথম সারির দিকে আন্দোলন করেছে। তাদের কথা হচ্ছে রাজনীতিতে না নেমে রাজনীতি সঠিক পথে পরিচালনা করার কোনো উপায় নেই। বিএনপিও কিন্তু এই অভিযোগটা করতেছে, অনেক দল করতেছে, সাধারণ মানুষ এবং অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি আপনার বিভিন্ন ফেসবুকে আপনি দেখেন ভাইরাল হয়েছে। তারা যদি জানতো যে এরা রাজনৈতিক পার্টি করবে তারা আর এই আন্দোলনে অংশগ্রহণ করতো না, যেটা অতীত আপনি খেয়াল করছেন কাজল ভাই, হয়তো বা দর্শকরাও খেয়াল করেছেন যে এখন ছাত্ররা যখন আন্দোলন ডাকে, আপনার জুলাই আন্দোলনে যেভাবে শিক্ষার্থীরা সারা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, শিশু বলেন, ক্লাস 1-এর বাচ্চা শিশু বলেন, আর আপনার ডিগ্রি পড়তেছে, মাস্টার্স পড়তেছে সেই শিক্ষার্থী বলেন, কেউ কিন্তু ডানে বামে কোথাও তাকায় নাই, কোনো চিন্তা করে নাই, সবাই এক হয়ে আন্দোলনে নেমেছে, বিভিন্নভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, শরিক হয়েছে, সহযোগিতা করেছে এবং এই সরকার পতনে বা স্বৈরাচারী পতনের জন্য ভূমিকা রেখেছে, কেউ লিখে বা কেউ ফেসবুকিং এ মাঠে থেকে, হ্যাঁ, সবাই কিন্তু নেমেছে এক হয়ে। এখন কি ডাকলে সেই সারাটা পায় বলেন? এটা দর্শকদের কাছে প্রশ্ন, আপনারা কমেন্টে জানাবেন যে বিভিন্ন যে রাজনৈতিক দল যে নতুন করে গড়ে উঠেছে, তারা যে কর্মসূচি দেয়, মহাসমাবেশের ডাক দেয়, সেখানে জনসমাগম কেমন হয় আর মানুষের সেখানে আপনার অন্য দল আপনার ভাড়া করে নিয়ে আপনাদের এখানে দলে লোক দেখাচ্ছেন, কিন্তু আপনাদের এখন আন্দোলনে দেখা যাচ্ছে কি, আপনার এই জুলাই আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে আপনারা দেশ গড়ার জন্য না, নিজেদের গড়ার জন্য আপনারা সোচ্চার ছিলেন। হয়তোবা আপনাদের প্রথম শ্রেণীর কয়েকজন নেতা এনসিপির আমি এখনো সৎ রয়েছেন এবং আপনারা মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, কিন্তু আপনারা যে সমন্বয়গুলো সৃষ্টি করেছেন বিভিন্ন জেলায়, তাদের নামে প্রচুর অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ, ধরা পড়তেছে। তার এটা হচ্ছে কি, আপনারা নতুন রাজনৈতিক দল, আপনারা তরুণ, আমরা তো পুরো হয়ে গেছি, তরুণ, আমরা যেটা দেখে এসেছি 52 বছরের বাংলাদেশের রাজনীতিতে যে অভিজ্ঞতা একটা অনেক বড় জিনিস, হুটহাট পলিটিক্স করা যায় না, এটা অতীত অভিজ্ঞতা লাগে, তারপরে দলের মধ্যে সিনিয়র লোকজনদের লাগে। রাজনীতি তো সহজ না, সেটা একটা বড় একটা গবেষণার বিষয়, দক্ষতার বিষয়, অভিজ্ঞতার বিষয়। আমি আজকেই নেমে গেলাম, রাজনীতি করলাম, হয়ে গেল না, আপনাকে তৃণমূল পর্যায় থেকে এক্সেপশনাল কেস আছে, সবাই অনেকে অনেক প্রতিভাবান, অনেক মেধাবী, হঠাৎ করে নেমে পারবে, কিন্তু আমরা যদি গড়ে নামি তাহলে হলো না। রাজনীতি একটা বিরাট একটা বিষয়, হুট করে নেমে গেলে রাজনীতি হলো না। তাহলে আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, নতুন যে সরকার আসবে, আমরা আশা করছি নির্বাচন কাঠামোর মধ্যে দিয়ে একটা নতুন সরকার আসবে, তাদের সামনে চ্যালেঞ্জগুলো কি কি থাকবে? তাদের মধ্যে চ্যালেঞ্জ আমার অনুরোধ, আপনি নতুন সরকারকে বলবেন আমার কোনো দাবি নাই, আমার দাবি আমি যেন বাজারটা ভালোভাবে করতে পারি, একটু পুষ্টিকর খাবার খেতে পারি, গরিবরা যেন ডাল ভাত আলু ভর্তা একটু ভালোভাবে খেতে পারি।
আপনি চাইলে একটু মুরগি মাছ খেতে পারেন, কিন্তু আমার দাবি হতে কাজল ভাই আমি বলি সাধারণ জনগণ এখন আপনার যখন গড়ের চিন্তা করতে হবে, আপনি এলিট শ্রেণী নিয়ে ভাববেন বা শুধু নিম্ন শ্রেণী নিয়ে ভাববেন তা না, এভারেজটা আপনাকে ভাবতে হবে। তো এভারেজে যখন আপনি আসবেন, সাধারণ মানুষের চাহিদা শুধু মৌলিক চাহিদাগুলো, আর কিছু চায় না। 3 বেলা 3 মুঠো ভাত খেতে চায়, একটু আপনার পোশাক আশাক, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো মানুষ পূরণ হলে হ্যাপি। আপনি সরকার হয়ে আপনি আখির গোছাচ্ছেন, বিদেশে টাকা পাঠাচ্ছেন, পকেট ভরতেছেন, এইগুলো নিয়ে তাদের কোনো টেনশন নাই। আমার কথা হলো আমি আমার আয় ব্যয়ের সাথে একটা ব্যালেন্স থাকবে, সেই আমি সুন্দরভাবে জীবনযাপন, আমি যে রাস্তা দিয়ে হাঁটবো, যে রাস্তায় গাড়ি চালাবো সেটা ভালো থাকবে, আমি স্বস্তি চাই, আমি সন্ধ্যার পরে নিরাপত্তা চাই, আমি রাতে বেলা আমার মা বোনরা বিভিন্ন ওনারা চাকরি করে, সবাই তো আর গাড়ি দিয়ে বাসায় পৌঁছে যায় না, তারা যেন নির্বিঘ্নে রাতে বেলা বাসায় ফিরতে পারে। আমার বোনেরা যারা ইউনিভার্সিটিতে পড়ে অনেক সময় রাতে কাজের জন্য বাইরে যায়, টিউশনই করে, ওরা যেন নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারে। আমি শুনেছি কাজল ভাই আপনি কিছুদিন আগে, মাসখানেক আগে, আপনি রাতে 11টার দিকে বাসা থেকে বের হয়েছেন, আপনি ছিনতাইকারী কবলের শিকার হয়েছে। কারণ হচ্ছে এই নিরাপত্তাটা আমাদের দরকার, আমরা আর কিছু চাই না। সেটাই হচ্ছে আপনার মনে করেন যে 5 আগস্টের পর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে ভেঙে গিয়েছিল, অনেকে পলাতক, বিশেষ করে বিভিন্ন এলাকায়, জেলায়, বিভাগে, আপনার থানায় হামলা হয়েছে। পুলিশ দুর্নীতিবাজও ছিল, কিন্তু আতঙ্কে কেউ জানি। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমরা যে সোল রাখি যে একজন সৎ মানুষ, এখন পর্যন্ত আমরা তার সততা নিয়ে, কারণ দুর্নীতি নিয়ে এখনো কোনো রিপোর্ট আসেনি। জাহাঙ্গীর আলমের কথা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এখন পর্যন্ত মোটামুটি একটা পর্যায়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু তারপরেও আমরা রেগুলার, আপনিও বাইরে বেরোন, আমিও বাইরে বেরোই, আমাদের চাকরির জন্য বা রাতে বাইরে বেরোতে হয়, আমরা দেখি যে সন্ধ্যার পর থেকে ট্রাফিক থাকে না, সার্জেন্ট থাকে না, ব্যস্ততার মধ্যে পুরো জ্যাম লেগে যায়, আপনি অলিগলিতে আলো থাকে না, তখন আপনি ভয়ে ভয়ে পার হন, অনেক ধরনের। তাই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আপনি যে বলে চাহিদা গেলেন যে সেটা রাতের বেলা, দিনের বেলা আপনি দেখা যাচ্ছে মোটরসাইকেল টান দিয়ে আপনি চিন্তা হচ্ছে, গলিতে চিন্তা হচ্ছে, এটা সবসময় ছিল, কিন্তু এখন এটা বেশি আছে, বেশি বেড়ে গেছে। চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু, বিভিন্ন দলের নামে নাম ভাঙিয়ে, নির্দিষ্ট দলের নামে নাম ভাঙিয়ে অনেক সময় অনেক চাঁদাবাজি হচ্ছে। অনেক দোকানদারের সাথে আমি কথা বলেছি, ফুটপাতের ব্যবসায়ী এমনও বলেছে আগে দিতে হতো 5 টাকা, এখন দিতে হয় 10 টাকা। তাহলে কোথায় এখন যারা কোনোদিন চাঁদা ওঠেনি তারা চাঁদা উঠে বিভিন্ন দলের নাম করে। তার নতুন সরকারের কাছে আমাদের সাংবাদিক সমাজ থেকে যেটা দাবি, আমাদের ওয়েস্ট বোর্ডটা বাস্তবায়ন করবেন। কারণ আমাদের এখানে আমি একটু বলবো যে কাজল ভাই, ওয়েস্ট বোর্ড আপনি যা আসেন, ওয়েস্ট বোর্ডে বাস্তবায়ন হয় না তো? হ্যাঁ, এটা তো হয় না, খাতা কলমে থাকে, খাতা কলম ফাইলে সব মন্ত্রণালয়ে থাকে। আপনার 8ম ওয়েস্ট বোর্ডে আপনি এখন সব হাউসে চলতেছে, 9ম ঘোষিত হইলেও 9ম কিন্তু মানতেছেন না, একমাত্র বাসস ছাড়া। এখন কথা হচ্ছে এই 9ম 8ম ওয়েস্ট বোর্ড যেটা, সেটাই তো দেখা কথা শুধু কাগজে আর কলমে। কয়টা হাউস আপনি পাচ্ছে 8ম ওয়েস্ট বোর্ড, আমাকে যদি দেখাইতে পারেন, সেটাই হাতে গোনা 2-1টা ছাড়া। শুধু রেড কার্ডের বাণিজ্যে আমাদের সাংবাদিক সংগঠনগুলা তাদের এই ফাইলে দিয়ে দেয় যে তারা ওয়েস্ট বোর্ড দিচ্ছে 100%। ম্যাক্সিমাম হাউসেই ওয়েস্ট বোর্ড দেয় না, আর গুটি কয়েকজনকে দিয়ে ফাইলে কিন্তু আলাদা একটা হাজিরা আর একটা ফাইল করে যে সবাইকে ওয়েস্ট বোর্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা করে যে যেটা যার যত দেওয়া হচ্ছে, এইখানে ব্যাংকের করে 2 নাম্বারই, কাগজপত্রে 2 নাম্বারই, মন্ত্রণালয় ফাইলে 2 নাম্বারই। আসলে কি ওয়েস্ট বোর্ড পাচ্ছে? তাহলে এই ওয়েস্ট বোর্ড আমার দরকার নাই। বাংলাদেশে এত মিডিয়া তো দরকার নাই, আপনি স্বচ্ছ রাখেন, যারা নিয়মিত বেতন দিতে পারবে তাদেরকে সরকারিভাবে সুযোগ সুবিধা দেন, অনুদান দেন। এমনও দেখা গেছে যে বিজ্ঞাপন আনার জন্য চেয়ার টেবিল একটা মাত্র, একটা অফিসের মধ্যে অফিস চালায়, কিন্তু ঠিকই তারা সরকারি বিজ্ঞাপন পায়। এটা কিভাবে আমরা জানি? শুধু সাংবাদিকদের কথা বললাম না, আমার কথা এটা যে ওয়েস্ট বোর্ড আমরা পাবো না, সেই ওয়েস্ট বোর্ড দরকার নাই। আমাদের মানসম্মানের সাথে চলার জন্য একটা নির্দিষ্ট বেতন বাজার ওয়েস্ট বোর্ড দিলে পুরোপুরি বাস্তবায়ন করেন, না হলে দরকার নেই কোনো ওয়েস্ট বোর্ড। নতুন সরকারের কাছে আরো কিছু যেগুলো আছে, আপনি যেগুলো প্রথমে বলে মৌলিক চাহিদা, জিনিসপত্রের দাম সহনীয়, একদম কমায় দিতে পারবে না, কমায় দিতে হবেও না, এটা অবাস্তব। সহনীয় পর্যায়ে মানুষজন কিনতে হবে, মানুষের শ্রমের মর্যাদা বাড়াতে হবে। আপনার আমাদের ধর্মেও রয়েছে শ্রমিকের মাথার ঘাম শুকানোর আগে যেন তাকে পারিশ্রমিকটা দিয়ে দেওয়া হয়। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীতে জবাবদিহিতা আনতে হবে, যে আমি একটা পোশাক পরলাম, পোশাকের দাপটে অনেক কিছু অন্যায় করলাম, আমার শাস্তি হলো না, পূর্বে যেটা হয়েছে সেটা করা যাবে না।
তারপরে রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য দেশের সাথে সম্পর্ক কেমন হবে, নতজন পররাষ্ট্র নীতি চলবে না, সমান সমান। আমার দেশ ছোট হতে পারে, কিন্তু আমার মান-ইজ্জত, আমি স্বাধীন করে দেশ স্বাধীন করে রক্তের বিনিময়ে আমি দেশটা স্বাধীন করেছি, আমি তো কারো দয়ে স্বাধীন হয়নি। তাই পররাষ্ট্র নীতিটা ওইভাবে হওয়া উচিত। আজকে রাজনৈতিক বিশ্লেষণ একটু লম্বা হয়ে গেছে, তারপরেও আপনারা আমাদের এই এপিসোডটা যদি ভালো লাগে আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আমাদের এখানে পরামর্শ জানাবেন। আমাদের কমেন্টে জানান কি কি বিষয় আপনারা আরও শুনতে চান, দেখতে চান, আমাদের কাছ থেকে জানতে চান। আমরা চেষ্টা করব। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি না, আমরা গণমাধ্যম কর্মী। আমরা জনসাধারণের সাথে রাস্তায় গিয়ে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, ডাক্তারদের সাথে কথা বলি, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে কথা বলি, তাদের অভাব অভিযোগগুলা আমাদের মুখ থেকে তুলে ধরি। আমাদের কথা না, আমাদের কোনো সাধারণ জনগণের কথাই আমরা বলছি। তা এখানে আরো যদি আপনারা কিছু জানতে চান আমাদেরকে অবশ্যই জানাবো, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে আরও আপনাদের সাথে খোলামেলা আলোচনা করার জন্য। আর আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।